হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই অনেক ভালো আছেন। 2024 সালের নতুন কারিকুলামে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 20 এবং 21 পৃষ্ঠার মধ্যে যে সকল সমস্যাগুলি আছে প্রতিটি সমস্যার সহজ সমাধান নিয়েই আজকের ক্লাস। সো অবশ্যই ক্লাসটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন বরাবরের মতো আপনাদের জন্য একটি পিডিএফ ফাইল আমি রেডি করে রেখেছি। এটি হচ্ছে 20 এবং 21 পৃষ্ঠার মধ্যে থাকা সকল সমস্যা, প্রশ্ন এবং অন্যান্য ওয়ার্কিংয়ের সমাধান নোট। আর সমাধান নোটটি আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে পেয়ে যাবেন, সেখান থেকে কালেক্ট করে নেবেন। আশা করি আপনাদের উপকার হবে। সো ফার্স্ট অফ অল আমরা বইয়ে চলে যাব এবং গত ক্লাসে আমরা 18 এবং 19 পৃষ্ঠার মধ্যে বিভিন্ন সমস্যাগুলির সমাধান করেছিলাম এবং একটি পিডিএফ ফাইল আমি আপনাদেরকে দিয়েছিলাম। আশা করি সেই পিডিএফ ফাইলটি আপনাদের অনেক উপকারে এসেছে। দেন আমরা 20 পৃষ্ঠার টেক্সটগুলো ভালোভাবে পড়ে নিব, যেন আমরা গাণিতিক সমস্যার পূর্ণাঙ্গ সমাধান তৈরি করতে পারি। সো আজকের সমস্যার মেন টাইটেল হলো গাণিতিক অনুসন্ধানে তথ্যের উৎস, অর্থাৎ গাণিতিক অনুসন্ধান করতে গেলে আমরা কোন কোন উৎস থেকে তথ্য সংগ্রহ করব সেই সম্পর্কিত একটি বর্ণনা আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা এই অভিজ্ঞতায় গাণিতিক অনুসন্ধানের ধাপ, অর্থাৎ গাণিতিক অনুসন্ধান করতে যে সমস্ত ধাপগুলি থাকে সে সম্পর্কে আমরা পূর্বের ক্লাসে জেনে এসেছি এবং অনুসন্ধানের মাধ্যমে প্যাটার্ন পর্যবেক্ষণের কথা বলেছি। অর্থাৎ গত ক্লাসে আমরা 19 পেজে দেখেন এখানে প্যাটার্ন এবং ফর্মুলা সম্পর্কে জেনেছিলাম, সেইটা এখানে বলা হলো। কিন্তু বাস্তব জীবনের প্রতিটি গাণিতিক অনুসন্ধানেই তথ্য এবং উপাত্ত সংগ্রহ করা হয়ে থাকে। এসব তথ্য বা উপাত্ত বিভিন্ন নির্ধারিত উৎস থেকে সংগ্রহ করা হয়। অনুসন্ধানের ক্ষেত্রে তথ্য বা উপাত্ত যতটা গুরুত্বপূর্ণ, তথ্যের উৎসও নির্ভরযোগ্য হওয়া একই রকম গুরুত্বপূর্ণ। সো এই লাইনটা বেশ গুরুত্বপূর্ণ, কারণ আমরা গাণিতিক অনুসন্ধান করতে যে সমস্ত তথ্য কালেকশন করি এগুলো তো গুরুত্বপূর্ণই আমাদের কাজের সমাধানের জন্য, কিন্তু তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা কোথা থেকে বা কোন উৎস থেকে এই তথ্যগুলো কালেকশন করছি, সেগুলো কি যুক্তিযুক্ত উৎস, নির্ভরযোগ্য উৎস, এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সেই কথাটি এই লাইনটাই বোঝানো হলো। একটি উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। এখন নিচেই একটা গল্প আকারে আমাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে, সেটা আমরা পড়ব। তোমাদের একটি ঘটনা বলি, তাহলে সহজে বুঝতে পারবে। মনে করো তোমরা অষ্টম জবা শাখার শিক্ষার্থী। তোমরা মোট 45 জন ছেলে মেয়ে। তোমাদের বিদ্যালয়ের সব শ্রেণীতেই শিক্ষণীয় কোনো একটি জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা হচ্ছে, কিন্তু তোমরা সিদ্ধান্ত নিতে পারছো না কোথায় যাবে। তোমাদের বন্ধু অনিক অষ্টম শ্রেণীতে সূর্যমুখী শাখার বন্ধুদের নিকট থেকে জেনে এলো যে তারা চিড়িয়াখানায় ঘুরে এসেছে। অর্থাৎ অষ্টম শ্রেণীতে দুইটি শাখা, একটি হচ্ছে জবা শাখা এবং অপরটি সূর্যমুখী শাখা। সো সূর্যমুখী শাখার শিক্ষার্থীরা চিড়িয়াখানাতে ঘুরে এসেছে। অনিকের কাছ থেকে শুনে তোমাদের ক্লাসের ছেলেরা সিদ্ধান্ত নিয়ে ফেললো যে অষ্টম জবা শাখার শিক্ষার্থীদেরও চিড়িয়াখানায় যাওয়া উচিত। অর্থাৎ অষ্টম শ্রেণীতে যারা জবা শাখায় আছে, এই জবা শাখার শুধুমাত্র ছেলেরা, জবা শাখার ভিতরে শুধুমাত্র ছেলে শিক্ষার্থীরা ডিসিশন ফাইনাল করে ফেললো যে তারা চিড়িয়াখানায় ঘুরতে যাবে। অর্থাৎ মেয়েরা এখনো সিদ্ধান্ত দেয়নি। সো নিচে আমাদেরকে 3টি বাবলস দেওয়া আছে। এখানে আমাদের 4 জন বন্ধু আছে, তার ভিতরে 3 জনের কথোপকথন হচ্ছে। প্রথম বন্ধু বলছে, তাহলে সিদ্ধান্ত ফাইনাল, আমরা চিড়িয়াখানাতেই যাব। তখন মেয়ে বন্ধুটি বলছে, কিন্তু আমি তো সোনারগাঁও যেতে চাই। সো মেয়ে বন্ধুটির কথা শুনে আমাদের চালাক বন্ধু অর্থাৎ বুদ্ধিমান বন্ধুটি বলছে, তুমি কি মেয়েদের জিজ্ঞেস করেছো? অর্থাৎ প্রথম বাবলসে দেখেন আমরা চিড়িয়াখানাতেই যেতে চাই, এখানে আমরা বলতে ছেলেরা সবাই। আর দ্বিতীয় বাবলসে দেখেন শুধু মেয়ে, অর্থাৎ আমি অর্থাৎ সিঙ্গুলার, সেক্ষেত্রে শুধু এই মেয়েটি সিদ্ধান্ত দিয়েছে বা ইচ্ছা প্রকাশ করেছে সোনারগাঁয়ে যাওয়ার জন্য, বাকি অন্য মেয়েদের সে জিজ্ঞেসও করেনি বা তাদের কাছ থেকে কোনো মতামতই সে গ্রহণ করেনি। এই জন্য আমাদের বুদ্ধিমান বন্ধুটি বলছে যে তুমি কি মেয়েদের জিজ্ঞেস করেছো? আশা করি বুঝতে পেরেছো গল্পটা। এখন আমরা নিচেই যাব। সো এই বক্সের ভিতরে দেখেন কি বলা আছে, একটু চিন্তা করে বলো তো
এই সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতির ভেতরে কোনো ভুল আছে কিনা, যদি থাকে তাহলে কি কি লেখো। সো আমরা যেটা দেখলাম, এইখানে একটা শিক্ষণীয় জায়গায় ঘুরতে যাওয়ার কথা বলা হচ্ছে, যেখানে ছেলেরা তাদের সিদ্ধান্ত ফাইনাল করে ফেলেছে, কিন্তু মেয়েদের ভিতর থেকে একজন সিদ্ধান্ত প্রকাশ করেছে, বাকি কেউই মতামত দেয়নি। যার কারণে এখানে আমরা একটা ভুল লক্ষ্য করেছি, আর এই ভুলগুলো কি কি সেগুলো আমরা সমাধান ফাইল থেকে দেখে আসব। সো আমাদের হেডিংটা ছিল গাণিতিক অনুসন্ধানে তথ্যের উৎস, এবং এই সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতির ভেতরে যে সমস্ত ভুল রয়েছে তা হলো: 1. অধিকাংশের মতামত গ্রহণে ব্যর্থ, অর্থাৎ সকলের কাছ থেকে মতামত গ্রহণ করা হয়নি। দ্বিতীয় ভুলটি হচ্ছে নির্ভরযোগ্য তথ্য উপাত্তের অভাব, অর্থাৎ যুক্তিযুক্ত কোনো তথ্য বা উপাত্ত এখানে গ্রহণ করা হয়নি। তৃতীয় ভুলটি হচ্ছে অন্যদের মতামত উপেক্ষা করা, অর্থাৎ মেয়েটি শুধু একাই সিদ্ধান্ত দিয়েছে, অন্যদেরকে উপেক্ষা করেছে বা এড়িয়ে গিয়েছে। চতুর্থ ভুল হচ্ছে পর্যাপ্ত তথ্য সংগ্রহের অভাব, অর্থাৎ সকলের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়নি। পঞ্চম ভুল হচ্ছে যথাযথ বা বিকল্প নির্বাচন নেই। ছেলেরা যে ভুলটি করলো, সূর্যমুখী শাখার শিক্ষার্থীরা চিড়িয়াখানায় ঘুরে এসেছে, এজন্য জবা শাখার শিক্ষার্থীরাও সেখানেই যেতে চায়, অর্থাৎ একটা জায়গায় দুই পক্ষই যেতে যাচ্ছে বা দুই শাখার শিক্ষার্থীরাই যেতে যাচ্ছে, বিকল্প কোনো নির্বাচন তারা রাখেনি। ষষ্ঠ ভুল ছিল উপযুক্ত পরিকল্পনার অভাব, অর্থাৎ জবা শাখার শিক্ষার্থীরা ছেলে এবং মেয়ে উভয় পক্ষ একত্রিত হয়ে উপযুক্ত কোনো পরিকল্পনাই গ্রহণ করতে পারেনি, এই একটা ভুল ছিল। সপ্তম ভুল হচ্ছে গণতান্ত্রিক মনোভাবের অভাব, অর্থাৎ সকলের মনের ইচ্ছা এখানে প্রকাশ পায়নি। অষ্টম ভুল ছিল সঠিক সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থ, আর এই সমস্ত ভুলের কারণে তারা সঠিক কোনো সিদ্ধান্তে আসতেই পারেনি। সো আশা করি এই 8টি পয়েন্ট আপনাদের অ্যাসাইনমেন্ট তৈরি করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা পুনরায় বইয়ে ফেরত যাব এবং লাস্ট একটি টেক্সট আছে, এইটা আমরা পড়ব। তাহলে কি বুঝতে পারলে যে সঠিক বা কার্যকারী সিদ্ধান্ত গ্রহণের জন্য নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য বা উপাত্ত সংগ্রহ করা কত জরুরি? আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে তথ্য শুধু কালেকশন করলেই হবে না, একটি নির্ভরযোগ্য উৎস থেকেই আমাদেরকে তথ্য সংগ্রহ করতে হবে। তুমি কি নিজের ভাষায় ব্যাখ্যা করতে পারবে তথ্য বা উপাত্ত সংগ্রহের জন্য নির্ভরযোগ্য উৎস ব্যবহার করা কেন প্রয়োজন? হ্যাঁ, আমরা অবশ্যই নিজের ভাষায় ব্যাখ্যা করতে পারবো। সো তার জন্য আমরা সমাধান শিটে চলে যাব এবং এইখান থেকে দেখেন, তথ্য বা উপাত্ত সংগ্রহের জন্য নির্ভরযোগ্য উৎস ব্যবহার করা প্রয়োজন, কারণ 1. পরিকল্পনা প্রণয়নের জন্য নির্ভরযোগ্য উৎস ব্যবহার করা প্রয়োজন। আমরা যে কাজই করি না কেন, প্রথমেই আমাদের ধাপ থাকা উচিত সঠিক এবং সুন্দর একটি পরিকল্পনা করা, এবং সেটিও যেন নির্ভরযোগ্য উৎসের উপর ভিত্তি করে হয়। দ্বিতীয়ত, পর্যাপ্ত তথ্য সংগ্রহ করার জন্য, অর্থাৎ নির্ভরযোগ্য উৎস যখনই আমরা ব্যবহার করব, সেখানে আমরা পর্যাপ্ত তথ্য কালেকশন করতে পারবো। তৃতীয়ত, পরিকল্পনা বাস্তবায়নের জন্য। আপনি তখনই কোনো পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবেন যখন সঠিক এবং সুনির্দিষ্ট একটা নির্ভরযোগ্য উৎস থেকে আপনি তথ্য সংগ্রহ করবেন। চতুর্থত, বিকল্প সিদ্ধান্ত গ্রহণের জন্য, অর্থাৎ আপনি বিকল্প বলতে কি, একাধিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন, একাধিক পরিকল্পনা করতে পারবেন যদি আপনার কাছে কিনা একটা নির্ভরযোগ্য উৎস থাকে। পঞ্চম, সমস্যা সমাধানের জন্য, অর্থাৎ নির্ভরযোগ্য উৎস থেকে আপনি যদি তথ্য কালেকশন করেন, সেক্ষেত্রে যে কোনো সমস্যায় আপনি অনায়াসে সমাধান করতে পারবেন, কারণ সেটা একটা যুক্তিযুক্ত উৎস থাকবে। ষষ্ঠ, প্রকৃত অবস্থা সম্পর্কে অবহিত হওয়ার জন্য, অর্থাৎ বর্তমান কি অবস্থা আছে এবং ভবিষ্যতে কেমন অবস্থা হতে পারে সেই সম্পর্কে আপনি বর্তমানেই জানতে পারবেন। সপ্তম, সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য, অর্থাৎ নির্ভরযোগ্য উৎস থেকে আপনি যদি তথ্য বা উপাত্ত সংগ্রহ করেন, সেক্ষেত্রে সঠিক একটা সিদ্ধান্ত আপনি পৌঁছাতে পারবেন বা গ্রহণ করতে পারবেন, আপনার সিদ্ধান্তে কোনো ভুল থাকবে না, নির্ভুলভাবে যে কোনো কাজ আপনি সম্পন্ন করতে পারবেন। আশা করি এতটুকু লিখলেই হবে। নেক্সট আমরা পুনরায় বইয়ে ফিরে আসবো। এ তো গেল অল্প পরিসরে সংগৃহীত উৎস। একটু বড় পরিসরে তথ্যের উৎসের গুরুত্ব কতটা
একটু দেখা যাক। অর্থাৎ আমরা একটি শ্রেণীর মধ্যে মাত্র ৪৫ জনের ভিতর থেকে তথ্য সংগ্রহ এবং উৎসের যাচাই বাছাই করেছি। এখন একটু বড় পরিসরে আমরা যদি আসি, সেক্ষেত্রে আমাদেরকে আরো একটি ঘটনার সাথে পরিচয় করানো হচ্ছে। এটি হচ্ছে কোভিড-19। তোমাদের নিশ্চয় মনে আছে ২০২০ সালের কোভিড-19 মহামারীতে সারা পৃথিবীতে একটি ভয়াবহ বিপর্যয় শুরু হয়। সেই কঠিন সময়ে বিভিন্ন দেশের বিজ্ঞানীগণ অক্লান্ত পরিশ্রম করে সফলভাবে টিকা আবিষ্কার করে সারা পৃথিবীর মানুষকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিলেন। কিন্তু তোমরা কি জানো বিজ্ঞানীগণ কি পদ্ধতিতে টিকাগুলো আবিষ্কার করেছেন? এটি হলো প্রথম প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, তারা কিভাবে পরীক্ষা করে দেখেছেন যে এই টিকা মানুষের জন্য কার্যকর? অর্থাৎ আমরা এই টেক্সট থেকে দুটো প্রশ্ন পেলাম, যে বিজ্ঞানীগণ কি পদ্ধতিতে টিকাগুলো আবিষ্কার করেছিলেন এবং টিকাগুলো মানুষের জন্য কিভাবে কার্যকর হলো। তারপর যে কোনো টিকা তৈরি হলো একটি বৈজ্ঞানিক গবেষণার ফলাফল, যা বিভিন্ন ধাপে সম্পন্ন করা হয়। অর্থাৎ বিজ্ঞানীরা কোনো টিকা বা যে কোনো গবেষণাই করুক না কেন, সেটা ধাপে ধাপে সম্পন্ন করে, সেটা এখানে বলা হলো। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি ধাপ হলো তথ্য ও উপাত্ত সংগ্রহ করা। সো প্রথম ধাপ হলো যে কোনো কাজ করতে গেলে আপনাকে তথ্য এবং উপাত্ত সংগ্রহ করতে হবে, এবং আমরা এর আগেই জেনে আসলাম যে একটা নির্ভরযোগ্য উৎস থেকে, অবশ্যই এইটা একটু মনে রাখবেন। এবং তা বিশ্লেষণ করে সিদ্ধান্তে পৌঁছানো, অর্থাৎ আপনি যে তথ্য বা উপাত্তগুলো সংগ্রহ করবেন সেইগুলো আবার বিশ্লেষণও করতে হবে, অর্থাৎ যাচাই বাছাই করতে হবে, তারপরেই কিনা আপনি একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন। নির্দিষ্ট সংখ্যক মানুষ ও অন্যান্য প্রাণীর উপর কয়েকটি ধাপে টিকা প্রয়োগ করে গবেষকগণ তথ্য ও উপাত্ত সংগ্রহ করেন। অর্থাৎ গবেষকগণ এই টিকাগুলো সরাসরি মানুষকে দেয়নি, প্রথমে মানুষ এবং অন্যান্য প্রাণীর উপরে কয়েকটা ধাপে প্রয়োগ করা হয়েছে, তারপরে কিন্তু তারা তথ্য এবং উপাত্তগুলো সংগ্রহ করতে পেরেছে যে কি কি লক্ষণগুলো দেখা দিয়েছে বা কি কি প্রভাব তাদের উপরে এই টিকার পড়েছে। তারপর সেগুলোর চুলচেরা বিশ্লেষণ শেষ হলে আমরা টিকাগুলো পাই। অর্থাৎ আমাদেরকেই সরাসরি টিকাগুলো প্রয়োগ করা হয় না, এই টিকাটির কার্যকারিতা কতটুকু, এই টিকাটির প্রভাব পড়বে কেমন, কি কি সাইড ইফেক্ট আসতে পারে, এইগুলোর চুলচেরা বিশ্লেষণের পরেই টিকাগুলো আমাদেরকে বিজ্ঞানীগণ প্রয়োগ করে। তৃতীয়ত দেখেন, এই তথ্য সংগ্রহের জন্য একটি নির্ভরযোগ্য উৎস খুঁজে বের করার অন্যতম গুরুত্বপূর্ণ একটি কাজ। অর্থাৎ টিকাগুলো প্রয়োগের আগে যাদের উপরে পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছিল তাদের থেকে তথ্য এবং উপাত্ত কালেকশন করার কথা বলা হচ্ছে। এখন মনে করো বিজ্ঞানীগণ তোমার এলাকার ১০০ জন মানুষকে টিকা দিলেন। ভালোভাবে বুঝতে হবে যে আমাদের এলাকার ১০০ জন মানুষকে টিকা দেওয়া হয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর বললেন যে সামনের মাসে, অর্থাৎ টিকা দেওয়ার পরের মাসে এসে তাদের স্বাস্থ্য কেমন আছে এ সম্পর্কিত তথ্য নিয়ে যাবেন। অর্থাৎ যে ১০০ জন মানুষকে টিকা দেওয়া হলো তাদের থেকেই কিন্তু তথ্য সংগ্রহ করতে হবে যে তাদের স্বাস্থ্যের কি পরিবর্তন এসেছে। কিন্তু পরের মাসে ওই ১০০ জনের মধ্যে ৬৫ জন অন্য এলাকায় চলে গেলেন, এই তো একটা ঝামেলা ঘটলো। বিজ্ঞানীগণ আমাদের গ্রামের ১০০ জনকে টিকা দিয়েছে, তার থেকে আবার ৬৫ জন অন্য এলাকায় চলে গেল, তাহলে গ্রামে থাকলো কয়জন? মাত্র ৩৫ জন। এখন ৩৫ জনের থেকে যদি তথ্য কালেকশন করা হয়, তাহলে ওই তথ্যর ভিত্তিতে টিকা যদি আমাদেরকে দেওয়া হয়, সেই টিকা তো আমি গ্রহণ করব না, তাই না? এখন বিজ্ঞানীগণ যদি তোমার এলাকার যে কোনো ১০০ জনের থেকে উপাত্ত সংগ্রহ করেন, অর্থাৎ যে কোনো ১০০ জনের কাছ থেকে গড়ে কালেকশন করে নিয়ে আসলো এবং তার ভিত্তিতে টিকা তৈরি করে, তুমি কি সেই টিকা নিবে? এখন দেখেন চেক বক্সের ভিতরে হ্যাঁ এবং না দুইটি চেক বক্স আছে, আপনি কোনটায় রাইট অ্যান্সার দিবেন? অবশ্যই না, কারণ ১০০ জনকে টিকা দেওয়া হলো, সেখান থেকে ৬৫ জন আবার অন্যত্র চলে গেল, তাহলে বাকি থাকলো ৩৫ জন। এই ৩৫ জনের থেকেই আর বাকি অন্য ৬৫ জনের থেকে যদি তথ্য সংগ্রহ করা হয় বা নমুনা সংগ্রহ করা হয়, সেই নমুনায় তো ভেজাল থাকবে, তাই না ভাই? তাহলে এই টিকা তো আমি গ্রহণ করব না। সো তারপরও একটা কথা বলা আছে, অবশ্যই না চেক বক্সে আমরা রাইট অ্যান্সার দিব। এবং কেন এই সম্পর্কে বলতে গেলে আমরা সমাধান শিটে আসব। এবং আমি টিকাটি গ্রহণ করব না, প্রথমত সঠিক ও নির্ভরযোগ্য তথ্য উপাত্তের ভিত্তিতে টিকাগুলো তৈরি করা হয়নি, সেটা আমরা একটু আগে জেনে আসলাম যে সঠিক ও নির্ভরযোগ্য
তথ্য উপাত্তের ভিত্তিতে টিকাগুলো তৈরি করা হয়নি। দ্বিতীয়ত, ফলে টিকাগুলির বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারেনি। অর্থাৎ এই টিকাগুলি আমরা কেউই বিশ্বাস করব না যে এটা কতটা কার্যকারী হবে আমাদের স্বাস্থ্যের জন্য বা স্বাস্থ্যের উপর কি কি প্রভাব পড়তে পারে, সেই জন্য আমরা এই টিকাটি নিতে পারবো না বা গ্রহণ করতে পারবো না। সো নেক্সটে আমরা 21 পৃষ্ঠা শেষ করলাম এবং ছোট্ট একটা টেক্সট আছে, এইটা পড়েই আজকের ক্লাসটি এন্ড হবে। তার মানে গবেষণা বা অনুসন্ধানের তথ্য নির্ভরযোগ্য উৎস থেকে সংগ্রহ না করলে তার ফলাফল আমাদের কোনো কাজে আসে না, তাই না? হ্যাঁ, কারণ উৎস যদি সঠিকভাবে নির্বাচন করা না হয় তাহলে তথ্য ও উপাত্ত সঠিক হবে না এবং প্রয়োজনীয় সিদ্ধান্তে পৌঁছানো যাবে না। টিকা তৈরির ক্ষেত্রেও বিজ্ঞানীগণ যদি সঠিক উৎস নির্বাচন করে তথ্য সংগ্রহ করতে না পারতেন, আমাদের পক্ষে কোভিড-19 মহামারী রোধে একটি কার্যকারী টিকা পাওয়া সম্ভব হতো না। অর্থাৎ এই টেক্সটে যে কথাটি বলা হলো সেটি হচ্ছে বিজ্ঞানীগণ কোভিড-19 মহামারী রোধ করার জন্য কার্যকারী টিকা কিভাবে তারা আবিষ্কার করলেন এবং আমাদের কাছে পৌঁছে দিলেন। তারা যে কোনো উৎস থেকেই তথ্য কালেকশন করেন, একটা নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য কালেকশন করেই এবং তার সুন্দরভাবে বিশ্লেষণ করে তারপরে আমাদেরকে টিকাটি প্রয়োগ করেছে, যার কারণেই কোভিড-19 মহামারীটা প্রতিরোধ করতে পেরেছে। সো এই ছিল মূলত আজকের ক্লাস। আমরা পরবর্তী ক্লাসে উৎসের নির্ভরযোগ্যতা যাচাইয়ের যে প্রকারভেদগুলো আছে সেগুলো বিস্তারিতভাবে জানবো। তো সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ক্লাসটি এই পর্যন্তই রাখছি।